ইরান আর ইসরায়েলের মধ্যে মানে নতুন করে যে একটা উত্তেজনা দেখা দিয়েছে সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, পরিস্থিতিটা বেশ গরম হয়ে উঠেছে আবার। হুম। আমাদের কাছে এই নিয়ে বেশ কিছু বিশ্লেষণ আছে, সেখান থেকেই বোঝার চেষ্টা করব যে আসলে কি ঘটছে। মানে আমাদের লক্ষ্যটা হলো এই যে ঘটনাগুলো ঘটছে এর আসল মানেটা কি, পেছনের কারণগুলো কি, আর এর প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে। ঠিক, একটা গভীর আলোচনা দরকার। তো একদম লেটেস্ট ঘটনাটা দিয়ে শুরু করি। ২০ জুন ২০২৫ ইসরায়েল জানালো তারা ইরানের কিছু সামরিক ঘাঁটিতে হামলা করেছে। হ্যাঁ, ইস্পাহান প্রদেশের কাছে, তাই বলছে ওরা। আর এর জবাবে ইরানও বলেছে তারাও তৈরি। শোনা যাচ্ছে অত্যাধুনিক ড্রোন, মাঝারি পাল্লার মিসাইলও নাকি জড়ো করছে। এই খবরগুলোই কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে একটা থমথমে ভাব তৈরি করেছে। এই যে পাল্টাপাল্টি হুঙ্কার, এটাকে আমাদের সূত্রগুলো কিভাবে দেখছে? দেখুন, ব্যাপারটা অবশ্যই চিন্তার। সূত্রগুলো যা বলছে এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী ইরানের কিছু সাম্প্রতিক কাজের জবাব এটা, মানে যাকে তারা বলছে নাশকাত্মকমূলক কাজ। আচ্ছা। অন্যদিকে ইরান এটাকে দেখছে সরাসরি আগ্রাসন হিসাবে, তারাও বলছে এর জবাব দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হলো, মানে খোলাখুলিভাবে কিন্তু কোনো পক্ষই এখনই একটা ফুল স্কেল যুদ্ধের দিকে যেতে চাইছে বলে মনে হচ্ছে না। হুম। কিন্তু পরিস্থিতিটা এমন যে ছোট কোনো মিসক্যালকুলেশন থেকেও কিন্তু মানে বড় কিছু হয়ে যেতে পারে। তাহলে কি একটা নিয়ন্ত্রিত খেলার মতো চলছে? মানে উত্তেজনা থাকবে কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে। অনেকটা সেরকমই মনে হচ্ছে। কিন্তু দেখুন, আন্তর্জাতিক মহল কি বলছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। আমেরিকা বা অন্যান্য দেশগুলো, তাদের প্রতিক্রিয়া কি? সূত্রগুলোতে কি তথ্য আছে? আন্তর্জাতিক অঙ্গন বেশ সক্রিয় হয়ে উঠেছে। জাতিসংঘ তো বটেই, ওয়াশিংটন, মস্কো, বেইজিং সবাই কিন্তু সংযমের কথা বলছে। হুম। সূত্রগুলো বলছে আমেরিকা নাকি পর্দার আড়ালে দুপক্ষের সাথেই কথা বলছে, টেনশন কমানোর জন্য। কিন্তু আমেরিকার তো নিজেরও স্বার্থ আছে ওখানে। অবশ্যই, সেটাই বলছিলাম, তাদের ভূমিকাটা তাই বেশ জটিল। আর একটা প্রভাব তো প্রায় সঙ্গে সঙ্গেই দেখা গেল। কোনটা? তেলের বাজারে হামলার খবর আসার পরেই তেলের দাম প্রায় 2% বেড়ে গিয়েছিল। ও আচ্ছা। তার মানে প্রভাবটা শুধু ওই অঞ্চলে থাকছে না। একদমই না, এটা দেখাচ্ছে যে বিষয়টা আসলে গ্লোবাল। ঠিক। কিন্তু এই যে সংঘাত, এর কারণ তো আজকের নয়, বেশ পুরনো। পারমাণবিক কর্মসূচি, প্রভাব বিস্তারের চেষ্টা, এগুলোর ভূমিকা নিয়ে সূত্রগুলো কি বলছে? ঠিক পয়েন্ট ধরেছেন। আসলে সূত্রগুলো বারবার এটাই বলছে যে এখনকার ঘটনা বুঝতে হলে পেছনের কারণগুলো দেখা জরুরি। প্রথমত, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ইসরায়েলের সেই পুরনো ভয় বা উদ্বেগ। ইরান যদিও সবসময় বলে আসছে এটা শান্তিপূর্ণ, ইসরায়েল সেটা বিশ্বাস করে না। একেবারেই না। দ্বিতীয় কারণটা হলো ওই অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াই। সিরিয়া, লেবানন, ইয়েমেন, এই সব জায়গা তো অনেকদিন ধরেই একটা ছায়াযুদ্ধ চলছে। হুম। প্রক্সি ওয়ার যাকে বলে। হ্যাঁ, সূত্রগুলো বলছে 2019-এর পর থেকে এই ছায়াযুদ্ধের মাত্রাটা বেড়েছে, আর এখন মাঝে মাঝে সেটা সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। আর তৃতীয় কারণ? একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ, এটাও খুব পুরনো। এই সব কিছু মিলিয়েই কিন্তু পরিস্থিতিটা এত জটিল হয়ে আছে। তাহলে এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট আর এখনকার ঘটনা, সব মিলিয়ে সামনের দিনগুলোতে কি হতে পারে? উত্তেজনা কি আরও বাড়বে, নাকি ডিপ্লোমেসির মাধ্যমে কিছু হবে? সূত্রগুলো কিন্তু দুই ধরনের সম্ভাবনার কথাই বলছে। এখনই নিশ্চিত করে কিছু বলা মুশকিল। একদিকে যেমন উত্তেজনা আরও বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থেকেই যাচ্ছে, বিশেষ করে যদি কোনো পক্ষ ভুল হিসেব করে ফেলে। হুম। অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও কিন্তু চলছে। কারণ সত্যি বলতে কোনো পক্ষই সম্ভবত এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধ চায় না। এর ফল কি হবে কেউ জানে না। তাহলে কি ওই নিয়ন্ত্রিত উত্তেজনা বজায় রেখে দর কষাকষি চলবে? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে একটা জিনিস পরিষ্কার, সাময়িকভাবে হয়তো পরিস্থিতি শান্ত হবে, কিন্তু মূল যে সমস্যাগুলো সেগুলোর সমাধান না হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি আনাটা খুব কঠিন। হুম। তাহলে আমরা যা দেখলাম, ইরান আর ইসরায়েলের এই সাম্প্রতিক উত্তেজনা আসলে অনেক পুরনো আর গভীর সমস্যারই একটা নতুন প্রকাশ। আন্তর্জাতিক চাপ আছে, কিন্তু পরিস্থিতি বেশ অনিশ্চিত। হ্যাঁ, আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যায়, এই লড়াইটা শুধু দুটো দেশের মধ্যে না, এর পেছনে অনেক আঞ্চলিক আন্তর্জাতিক শক্তি, তাদের স্বার্থ, এগুলোও জড়িয়ে আছে। ঠিক। এই যে বহুমুখী টানাপোড়েন, এটাই সমস্যাটাকে আরও জটিল করে তুলেছে। একদম। এই বিষয়টা মাথায় রাখলে এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে আসলেই আরও গভীর চিন্তা করা দরকার আছে। আর এখানেই আমার শেষ প্রশ্নটা আসে,
যেটা নিয়ে হয়তো আমাদের সবারই ভাবা উচিত। যখন কোনো বিবাদে এতগুলো পক্ষ থাকে, এত দিনের পুরনো ইতিহাস থাকে, এত রকম স্বার্থ জড়িয়ে থাকে, তখন কি আসলেই কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব? বিশেষ করে যখন দুই পক্ষই নিজেদের অবস্থানে এতটা শক্ত। হুম। এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের আরও বেশি করে ভাবাবে।